দেখতে দেখতে কেটে গেছে তিনটে মাস। রৌদ্র উজ্জ্বল দিনগুলো পেরিয়ে ঋতুর পালা বদলে এসে গেছে শীতের নরম ছোঁয়া। প্রকৃতির রূপ নিঃশব্দে বদলে অতীতের সুন্দর মুহূর্তগুলো এখন স্মৃতির পাতায় জমে থাকা কিছু মায়াময় অনুভূতি মাত্র। দিনগুলো পেরিয়ে গেছে ঠিকই, কিন্তু সম্পর্কগুলো যেন সেই আগের জায়গাতে থমকে আছে। 2 দিন আগে রোদের মেডিকেল চেক আপে জানা গেছে ফাইব্রেজ চি নিয়ে এখন আর কোনো জটিলতা নেই, এবং নেই আর খারাপ কিছু হওয়ার যাওয়ার আশঙ্কা। যতটুকু আছে তাতেও তার চলাফেরা বা স্বাভাবিক জীবনে কোনো সমস্যা হবে না। সময়ের সঙ্গে সঙ্গে ঔষধের মাধ্যমে ধীরে ধীরে সেটিও সম্পূর্ণ সেরে যাবে। এই খবর শোনার পর এতদিনে যেন সবার উপর চেপে বসা দুশ্চিন্তার ভারটা কিছুটা নেমে এসেছে। রোদের পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর পারিবারিকভাবে চন্দ্র আর রোদের বিয়ে নিয়ে কথা হবে। চন্দ্র নিজে এই কথা সবাইকে বলে দিয়েছে, তাই সেই প্রসঙ্গ এতদিন আর কেউ তোলেইনি। বিদায় রোদ আহমেদ বাড়িতেই রয়ে গেছেন। সময় স্রোত বয়ে চলেছে নিজের মতো করে, কিন্তু কিছু কথা না বলা কথা, কিছু অমীমাংসিত অভিমান যেন এখনো নীরবে জমে আছে আহমেদ পরিবারের মাঝে। সেদিন অসুস্থ রাবিনকে নিয়ে ঢাকা ছাড়ার আগে রিয়াজউদ্দিন আহমেদ রোদকে দেখতে এই বাড়িতে এসেছিলেন, তবে বেশিক্ষণ থাকেননি। কারোর সঙ্গে তেমন করে কোনো কথাও বলেননি, শুধু রোদের সঙ্গে ভালো মন্দ কিছুক্ষণ কথা বলে চুপচাপ চলে গিয়েছেন। সেদিন গ্রামে ফিরে যাওয়ার পর থেকে রেদওয়ান আহমেদের ফোনও তিনি আর ধরেনি। যদিও রিয়াজউদ্দিন আহমেদ ছাড়া বড় ভাই ভাবি বা আর রাবিনের সঙ্গে নিয়মিতই কথা হয় রেদওয়ান আহমেদের। সহজ সরল রিয়াজুল আহমেদ মনে কোনো মনোমালিন্য পুষে রাখেননি। আল্লাহর হুকুমে যা ঘটেছে সেটাকে তিনি ছেলে নিয়তি বলেই মেনে নিয়েছেন। তাছাড়া বিয়েটা যেহেতু হয়েই গেছে, এখন আর ভাই ভাই দ্বন্দ্ব করে কী লাভ? উপরওয়ালা তো তাদের ছেলেকে একা পাঠাননি, তার জন্য নিশ্চয়ই উত্তম কোনো সঙ্গীও ঠিক করে দিয়ে পাঠিয়েছেন। তাই যা হওয়ার তা তার ইচ্ছাই পরিকল্পনা মতেই হবে, এই বিশ্বাসেই সব কিছু সঁপে দিয়েছেন তারা। এই নিয়ে আর কোনো আক্ষেপ বা অভিযোগ নেই তাদের মনে। আছে শুধু নীরব মেনে নেওয়া আর ভাগ্যের প্রতি এক গভীর আস্থা। রাবিন কিছুদিনের মধ্যে দেশ ছাড়বে। রাবিনের ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম পরীক্ষার ফলাফল হাতে চলে এসেছে। এত মানসিক ঝড়ঝাপটা পেরিয়েও ছেলেটা ভালো ফল করতে পেরেছে, এতেই যেন আল্লাহর দরবারে শুকরিয়া শেষ নেই আহমেদ পরিবারের। আরও বড় স্বস্তির খবর হচ্ছে, গত 3 দিন আগে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে হৃদযন্ত্রের সার্জারি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের অফার লেটারও এসে গেছে। এখন শুধু ভিসার অপেক্ষা। আগামীকালে রাবিন একেবারে গ্রামের বাড়ি চলে যাবে। সেখান থেকে ভিসা এলে তারপর দেশ ছাড়বে ছেলেটা। তাই যাওয়ার আগে একবার দেখা করার জন্য রেদওয়ান আহমেদ রাবিনকে তাদের বাসায় আসতে দাওয়াত করেছে। প্রথমে সেটা রাজি হয়নি, হয়তো ব্যস্ততা, হয়তো অন্য কোনো অজানা সংকোচ, কিন্তু শেষমেশ রেদওয়ান আহমেদের আন্তরিক অনুরোধে সে ফেলতে পারেনি। অবশেষে আসার জন্য রাজি হয়েছে। আর সেই খবর চন্দ্রের কানে পৌঁছাতে বেশি সময় নেয়নি। খবরটা শোনার পর থেকে যেন তার ভেতরে অদ্ভুত এক অস্থিরতা বাসা বেঁধে বসে। তাই তো হুট করেই রোদকে নিয়ে ডেটে যাওয়ার পরিকল্পনা করে বসেছে এই পাগল পুরুষটি। তার অ্যাঞ্জেলকে অন্য কোনো পুরুষ ভিন্ন চোখে দেখবে, এই ভাবনাটুকু যেন সঞ্জয়ের কাছে অসহনীয়। নিজের একান্ত আকাশে কারো অযাচিত দৃষ্টি পড়বে, এমনটা সে থাকতে কোনোভাবেই হতে দিতে রাজি নয়। সঞ্জয়ের ভালোবাসা যে এতটাই একান্ত, এমনই গভীর, যেখানে রোদের উপর অন্য কারো ক্ষুদ্রতম দৃষ্টি পড়ার সম্ভাবনাটুকু যেন তার ধৈর্যের সীমা চূর্ণই করে দেয়। তার ভালোবাসা নিছক আবেগ বা সাময়িক মোহ নয়, তা এক প্রকার নীরব অদম্য অধিকার বোধে করা অনুভূতি। তাই বোধহয় রোদের উপর অন্য কারো দৃষ্টি পড়ুক কল্পনাটুকু হৃদয়ে কাটার বিঁধে যায়, ব্যথা জর্জরিত করে তার প্রেমিক মন। আর রাবিনের মনে যে রোদের জন্য আলাদা অনুভূতি আছে, সেটাও চন্দ্র অজানা নয়। তাই তো রোদকে রাবিনের সামনে পড়তে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হোক, এইটা কোনোভাবেই চায় না চন্দ্র। নিজের প্রিয় মানুষটাকে অন্য কারো অনুভূতির সামনে দাঁড় করানোর প্রশ্নই ওঠে না তার কাছে। তাই যেন এক অদৃশ্য তাড়নাতে আজ রোদকে নিজের কাছে রাখার এই হঠাৎ সিদ্ধান্ত। রোদ চন্দ্রের কাছে কেবল স্ত্রী নয়, সে তার শান্তি, তার দুর্বলতা এবং হৃৎকুঠুরিতে সযত্নে সংগোপনে আগলে রাখা ভালোবাসা, যাকে সে নিজের তীব্র অনুভূতির আলিঙ্গনে মুড়িয়ে রাখতে চায়। সময়টা বিকেল 5টা। গোধূলি লগ্নে আসার কিছুটা আগ মুহূর্তে রোদের আলোটা কেমন যেন নরম হয়ে এসেছে। ঝাঁজ নেই, তাপ নেই, যেন শান্ত এক অলস মায়ায় আচ্ছন্ন হয়ে আছে চারিপাশ। সেই আলো গড়িয়ে পড়ছে রাস্তার চোখ মুখ কুচকে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা চন্দ্রের উপর। চন্দ্রের ড্রেস আপ আছে কিছুটা ভিন্ন, ব্যতিক্রম।
কালো ডেনিম জিন্সের সঙ্গে কালো লেদারের জ্যাকেট, ভেতরে সাদা টি শার্ট, পায়ের চকচকে কালো বুট, এক হাতে জিন্সের পকেটে ঝুঁকিয়ে অন্য হাতে থাকা মোবাইলের দিকে চোখ মুখ কুচকে তাকিয়ে আছে সে। লম্বাটে দেহটা কিছুটা ঝুঁকে থাকার কারণে চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর এসে পড়েছে। বাইকের সিটে হালকা ভর দিয়ে দাঁড়িয়ে থাকার ভঙ্গিটাও যেন তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। এদিকে রোদ গেটের বাইরে পা রাখতেই চন্দ্রের সেই ব্যতিক্রমী গেটআপ দেখে বেচারি মুখ হাওয়া হয়ে গেল। আরও বেশি অবাক হলো চন্দ্রকে বাইক নিয়ে আসতে দেখে। চন্দ্রকে সেই কত বছর আগে বোধহয় বাইক চালাতে দেখিয়েছিল রোদ। তখন চন্দ্র ভার্সিটির স্টুডেন্ট ছিল, রোদও তখন বেশ ছোট্টই বলা চলে। তাই এত কিছুর মনে রাখার বয়সটাও ছিল না তার, শুধু অস্পষ্ট একটু মনে পড়েছে। তাও আজ এত বছর পর আবারও সে একই দৃশ্য দেখতে পেয়ে কেন জানি বুকের ভেতরটা অকারণে থুকথুক করছে। এতদিন ধরে সেই চেনা মানুষটাকে আজ নতুন করে আবিষ্কার করেছে যেন রোদ। রোদ পলক না ফেলে একটা মুগ্ধতা নিয়ে চন্দ্রের অগোচরে তাকিয়ে রইল বশীভূত হয়ে। চন্দ্র এখনো রোদকে দেখতেই পায়নি, তাই হয়তো এমন চোখ মুখ করে রেখেছে। চোখ মুখ কুচকে রাখার গম্ভীর চন্দ্রকে বরাবরের মতন আজও রোদের কাছে আরো বেশি সুদর্শন মনে হলো। কোনোভাবেই চোখ ফেরাতে পারছে না রোদ। এই সুদর্শন পুরুষটা তার, একান্তই তার, এটা ভেবেই যেন রোদের মন আঙিনে হিমশীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। রোদ নিজেই বুঝতে পারল না তার কাছে এতটা আপন কখন হয়ে গেল চন্দ্র নামক পুরুষটি। সেই হিসেব সে আর মিলাতেই পারে না মিয়েছি। এই মানুষটাকে পাশে পাওয়ার কত বড় সৌভাগ্য সেটা হঠাৎ করেই খুব তীব্রভাবে অনুভব করলো সে। মনে হলো এই পুরুষটাকে ছাড়া রোদে চলবেই না, কোনোভাবেই না। তবে সেটা দুর্বলতা নয়, এটা নির্ভরতা, অধিকার আর ভালোবাসার এক গভীর বন্ধন, যার অমোঘ সত্য রোদ ও চন্দ্রের সঙ্গে আজ অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে গেছে। চন্দ্র নামক পুরুষটি তার জীবনের এমন এক অংশ হয়ে গেছে যাকে আলাদাভাবে করে ভাবলে তার ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে আছে। এত এত আপন মানুষের ভিড়, এই মানুষটার উপস্থিতি সবচেয়ে বড় ভরসার জায়গায় মনে হয়। তাই বোধহয় রোদ তার একান্ত পুরুষটির মতো বিপরীতে তার কোনো মত রাখে না। এই যে আজকে তার ভাই আসবে জেনেও সে চলে যাচ্ছে চন্দ্রের সাথে। যদিও আজকে একটু অবাধ্য হতে চেয়েছিল, কিন্তু পরে চন্দ্রের একরোখা আদেশ শুনে আর সাহস হয়নি অবাধ্য হওয়ার। তার কিছুটা অস্বস্তি হচ্ছিল আজকে বেরোতে, কেননা এই প্রথমবার চন্দ্রের সাথে একা ডেটে যাচ্ছে। অস্বস্তি তো হবেই, তাই না? চন্দ্রের দিকে তাকিয়ে রোদের সেই ভাবনার মধ্যেই চন্দ্র পড়ে উঠল। আজকে কি তোর চন্দ্রপুরেশকে বেশি সুদর্শন দেখাচ্ছে নাকি বেবি গার্ল? হুট করে চন্দ্রের এমন নতুন সম্বোধন শুনে হকচকে উঠল রোদ। কখন যেন চন্দ্রের কাছাকাছি চলে এসেছে বুঝতেই পারেনি সে। চারপাশে একবার তাকিয়ে ফের আবারও তাকালো চন্দ্রের দিকে। আটলান্টিকের মতো গভীরতম চন্দ্রের সেই দৃষ্টিতে বরাবরের মতো আজকেও দৃষ্টি মেলাতে ব্যর্থ মেয়েটা। চোখ নামিয়ে মাথা নিচু রেখেই চন্দ্রের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে এসে দাঁড়ালো সে। দুজনের মাঝখানে কয়েক পা দূরত্ব মাত্র। রোদ আর চোখ তুলল না কোনোভাবেই। চোখ তুলে তাকালে হয়তো দেখতে পেত যে তার গভীর চন্দ্রপুরুষ তার দিকে কতটা মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। চন্দ্র রোদের দিকে তাকিয়ে থাকার মধ্যেই ফোনে পকেটে রেখে কদম বাড়িয়ে রোদের একদম কাছে ঘেঁষে দাঁড়িয়ে গভীর দৃষ্টিতে বুলাতে লাগলো রোদের উন্মুক্ত চোখ দুটির দিকে। বরাবরের মতো রোদকে বোরখা পরা অবস্থায় দেখে চন্দ্র মুগ্ধ। হিজাবের সঙ্গে মাস্ক পরা রোদের মায়াবী চোখ জোড়া তার কাছে বেশি আকর্ষণীয় মনে হলো। কিছু সময় সেইভাবেই তাকিয়ে থেকে হুট করে চন্দ্র নিজের মুখটা রোদের একদম মুখোমুখি নিয়ে এসে কেমন লাগামহীনের মতো করে বলি উঠল, তোকে এতটা পারফেক্ট কেন হতে হলো আঞ্চল? তোর এই পারফেক্টনেসই তো তোর উপর বয়ে যাওয়া তাণ্ডবের কারণ হয়ে দাঁড়ায়, সেটা জানিস? আমার কিন্তু এখন তোর বোরখা হিসাব সব এলোমেলো করে দিতে ইচ্ছা করছে। তোর লাজে রক্তিম হয়ে থাকা গাল দুটো কামড়ে আরো রক্তিম করতে ইচ্ছে করছে তোর ফর্সা ত্বকের ভাজে ভাজে ক্ষত বিক্ষত করতে। তোর ঠোঁট জোর আঁকড়ে ধরে কঠিন একটা চুমু খেয়ে তৃষ্ণা নিবারণ করতে ইচ্ছে করছে। আর বলতে পারলো না চন্দ্র। তার মুখে লাগাম টানার জন্য রোদের এই প্রথমবার সাহস করে একটা কাজ করেই বসলো। দুই পা উঁচিয়ে এক হাতে চন্দ্রের কাঁধে ভর দিয়ে অন্য হাতে চন্দ্রের মুখ চেপেই ধরে, প্লিজ দয়া করে বন্ধ করুন আপনার এমন লাগামহীন কথা। এটা রাস্তা, একটু আশেপাশে তাকিয়ে দেখুন। এসবই কার কথা? চন্দ্র কি আর রাস্তার ধার থাকবে নাকি? সে উঁচু রোদের কোমর টেনে ধরে বিশ্রীভাবে, শুধু কোমর টেনে ক্ষান্ত হয়নি, রোদের চেপে ধরা হাত ঠোঁটে উঁচু করে
চুমু খেলো পার কয়েক। এদিকে চন্দ্রের এমন ব্যাহার কালে হকচকিয়ে সাথে সাথে চন্দ্রের মুখ ছেড়ে দিয়েছে বিচারে। তাদের অস্থির ভঙ্গিতে কেউ দেখে ফেলেছে কিনা সেটা দেখার জন্য এদিক ওইদিক সেদিক মাথা ঘুরিয়ে তাকালো কয়েকবার। রাস্তা নীরব দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলো মির্জা। চন্দ্রের থেকে নিজের কোমর ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। ছাড়ুন না প্লিজ, মানুষ দেখবে তো। সো হোয়াট? তার বাড়ির সামনে রাস্তায় তাকে জড়িয়ে ধরে রেখেছে, আবার বলে কিনা সো হোয়াট। রোদকে লজ্জা দিতে দিতে মেরে ফেলবে নাকি এই লোক? রোদের ইচ্ছে করছে এই অসভ্য পুরুষটাকে মুখে চেপ মেরে দিতে, যাকে এমন ঠোঁট কাটা কথা বের না হয় কোনোভাবেই। তবে সেটা তো আর সম্ভব নয়। এখন যেটা সম্ভব সেটাই করলো রোদ। লজ্জা লাজ লজ্জা সাইডে রেখে চট করে চন্দ্রের কথার বিপরীতে মিনমিন করে বলে উঠল, কোনো সমস্যা সেটা আমি বোঝাতে চাইনি তো। আসলে আমি বলতে চেয়েছিলাম দেরি হয়ে যাচ্ছে আমাদের, যাবেন না? চন্দ্র সরু চোখে তাকালো রোদের দিকে। তার পেট ফেটে হাসি আসছে রোদের ভাওতাবাজি কথা শুনে, তবে কোনো মতে হাসি আটকে রোদের দিকে তাকিয়ে থেকে নিজের আগের কথা রেশ ধরে বলে উঠল, তোর আজকে লাগ ভালো কারণে আসেনি, নইলে থাক। বাকিটা বলে মাঝরাস্তায় নিজের কন্ট্রোল হারিয়ে লাভ নেই। লাস্টটুকু বলতে বলতে দূরে সরে গেল চন্দ্র। গায়ে থাকা জ্যাকেট খুলতে খুলতে আবারও বলে উঠল, উফ, তোর কয়েক মিনিটের উপস্থিতি আমার ঘাম ছড়িয়ে দিচ্ছে সুইটহার্ট। আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা কর। রোজ নিয়ম করে তোর শরীরের ঘাম ছড়ানোর দায়িত্বটাও আমি নিজ হাতে নিয়ে নেব। এমন অস্ত্রের ইঙ্গিতপূর্ণ কথার তোপে রোদের কান ছাঁচা করে উঠেছে। এবার গাল দুটো কেমন উত্তপ্ত হয়ে উঠেছে মুহূর্তের মধ্যে, কেমন অস্থির হয়ে পড়ল সে। রোদের এমন অস্থিরতার কাটানোর আগে চন্দ্র ততক্ষণে নিজে হেলমেট পরে হাতে আরও একটি হেলমেট নিয়ে আবারও রোদের দিকে ঘুরে দাঁড়ালো। রোদের এমন বেহাল অবস্থা দেখে আরও বেশি কিছুই বলল না, চুপচাপ হেলমেট পরিয়ে হাত টেনে বলে উঠল, চল। চন্দ্রকে বাইকে বসতে রোদও আর কথা না বাড়িয়ে এগিয়ে গিয়ে চন্দ্রের পেছনে বসলো। তবে বসেছে ঠিকই, কিন্তু চন্দ্রের কাঁধে হাত রাখতে দ্বিধা হচ্ছে মেয়েটার। হাত রাখতে গিয়েও গুটিয়ে নিয়েছে। এদিকে রোদের দ্বিধাহীন মনোভাব বুঝতে পেরে চন্দ্র চট করে ঘাড় ঘুরিয়ে রোদের চোখে চোখ রেখে কেমন বকাটাদের মতোই করে বলে উঠল, তোর শরীরে একটি পশম পর্যন্ত আমার ছোঁয়ার বাকি নেই। সো এত লজ্জা পেতে হবে না। ভালো করে জড়িয়ে ধরে রাখ। পরে গিয়ে যদি আমার আমানতের উপর আঘাত লাগে, খবর করে ছাড়বো তোর। মাইন্ডেড। এমন হুমকি শুনে রোদের কি আর সাহস আছে চন্দ্রের কথা অমান্য করার? লজ্জায় দ্বিধায় বোধ হয়ে থাকা রোদ সাহস করে কাপা হাতগুলো আস্তে আস্তে চন্দ্রের বুকের কাছটায় নিয়ে চেপে ধরে ঠিকঠাক করে বসল। রোদকে নিজের থেকে সরিয়ে জড়িয়ে ধরতে দেখে প্রশান্তির হাসি খেলে গেল চন্দ্রের ঠোঁট জোড়ায়। আর কথা না বাড়িয়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেল রোদের বাড়ির এরিয়া ছেড়ে। এদিকে তাদের চলে যাওয়ার দিকে অশ্রুভেজা দৃষ্টিতে তাকিয়ে রইল রিকশায় বসে থাকা অভাগা এক প্রেমিক পুরুষ। এমন দৃশ্যে তার বুকের ক্ষত যেন নতুন করে আবারও ক্ষত সৃষ্টি করে রক্তক্ষরণ হলো শুরু। দম আটকে আসছে যুবকের, বুকে হাত চেপে কিছুটা ঝুঁকে গেল ছেলেটা। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু বোধহয় নিজের কোলের উপরই পড়েছে। বাজান অনেকক্ষণ তো ওইলই খাড়া রইছি, আপনি কি এহানি নামবেন নাকি আরো সামনে যাবো? রিকশাওয়ালার কথা শুনে যুবক শার্টের হাতে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে প্রত্যুত্তর করলাম, না চাচা, সামনে যেতে হবে না, আমার গন্তব্য এখানেই। ড্রয়িং রুমের সোফায় চোখ মুখ কুচকে রাগে ফুসফুস করছে রেদওয়ান আহমেদ। ওনার রাগের কারণ মূলত রোদকে নিয়ে চন্দ্রের আজকে বের হওয়ায়। ছেলেটা এসে রোদকে বাসায় না দেখলে কি মনে করবে? আরও কষ্ট পাবে না? এই চিন্তাটাই ওনার প্রেশার বেড়ে যাচ্ছে। যতই হোক ভাইয়ের ছেলে ওনার, খারাপটা তো ওনারই বেশি লাগে। তাছাড়া ছেলেটা কিছুদিন পর চলে যাবে, এমনও তো হতে পারে যাওয়ার আগে রোদের সঙ্গে এটি তার শেষ দেখা। আর আজকে কিনা ওই বেয়ারা ছেলের ডেটে যাওয়া লাগবে। আশ্চর্য, একটা মানুষের ভেতর এত জেলাসি নিয়ে কেমন করে চলাফেরা করে বুঝে আসে না ওনার। উনি এতবার মানা করার পরেও কোনো লাভ হয়নি, উল্টো ওনাকে হুমকি দিয়ে গেছে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আজকে নাকি রোদকে ওই বাড়িতে নিয়ে যাবে। ভাবা যায় একবার, কি যে অবস্থা। তিনি যে শ্বশুর এই কথাটাই যেন ভুলে বসেছে যে ওই ছেলে। না হলে কি কেউ শ্বশুরের মুখের উপর এমন কথা বলতে পারে? অনুমতি দিলে ভালো, আর না দিলে আরও ভালো। বউকে পার্মানেন্ট নিজের কাছে রেখে দেওয়ার পথে আর কোনো বাধাই থাকবে না।
কত বড় ঘাটতেরা ছেলে, আবার উনি প্রধান বাড়ির একমাত্র ভদ্রলোক হিসেবে সবার কাছে পরিচিত। এটা ভাবতে রেদন আহমেদের রাগে গা জ্বলে উঠছে। ওনার তো এই রক্তটা ছেলেকে আগে থেকে চেনা, তবু শ্বশুরবাড়ির লোক বলে ভদ্রতা দেখিয়ে চলতে হয় ওনাকে, নইলে আজকে নিশ্চিত কয়েকটা করার কথাই শুনিয়ে দিত। না শুনিয়ে ক্ষান্তই হতো না। সেই রাগ কিছুটা স্ত্রীর উপরও ছাড়তে চেয়েছেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। উঠবেই বা কি করে? উনি তো প্রধান বাড়ির মহামান্য সদস্য। এই একই কলের গরু হলে সবগুলোর আচরণ তো প্রায় একই হয়, তাই না? এই প্রধানদের জুলুমের শিকার হয়ে তাদের বাপ মেয়ের কথা বলার পথটা যেন বন্ধ হয়ে আছে। তার মেয়েটাও তো যেতে নারাজ, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। মিনমিন করে তাকে অভিযোগও করেছিল সাহস করে, উনি যাতে বুঝায় ছেলেকে, কিন্তু পরে আবার মানাও করে গেছে। তার মেয়েটাকে ও নিশ্চয়ই হুমকি ধামকি দিয়েছে, নইলে কি আবার এসে মানা করা যায়? তার সহজ সরল মেয়েটা তো আর ওই ছেলের জেলাসি সম্পর্কে কিছু জানে না, সেটাও তো ওনার অজানা নয়। মনে মনে করা রেদন আহমেদের এমন হম্বিতম্বির মধ্যে কলিং বেল বেজে উঠল। বেলের শব্দ শুনে উনি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। তারপর নিজেই উঠে এগিয়ে গেল দরজা খুলে দেওয়ার জন্য। চন্দ্রের সঙ্গে কাটানো গত কয়েকটি ঘন্টা রোদের কাছে ছিল তার জীবনের সবচেয়ে অপূর্ব, সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। সময়টা তার জীবনের গল্পের পাতায় লেখা হয়ে গেছে এক অমলিন অপ্রার্থিব স্মৃতি হয়ে, যার রেশ হয়তো কখনো মুছে যাবে না। তার কাছে সবকিছুই মনে হয়েছে স্বপ্নের মতো, অবাস্তব, মুগ্ধতায় মোড়া। প্রতিটি ক্ষণ নিঃশব্দে তার হৃদয়ের গভীরে গেঁথে গেছে গভীরভাবে, এঁকে দিয়েছে এক অনুচ্চারিত আবেগের রেখা। এই অল্প সময়ে রোদ নতুন করে আবিষ্কার করেছে ভীষণ যত্নশীল, ভালোবাসায় পরিপূর্ণ আর খানিকটা পাগলাটে এক প্রেমিক পুরুষকে, যার আচরণে প্রতিটি ভাঁজে ভাঁজে লুকিয়ে ছিল নিঃস্বার্থ টান, গভীর মায়া আর অদ্ভুত আকর্ষণ, যা রোদ খুব করে অনুভব করছে। ঠিক যেমনটা সে কল্পনায় এঁকেছিল, ঠিক তেমন করেই তার স্বপ্নের মানুষটি, তার চন্দ্রপুরুষ, বাস্তবে রং মেখে ধরা দিয়েছে তার সামনে। এখন বাজে রাত 8টা, আর রোদের পাগল প্রেমিকের সেই উন্মাদ পাগলামির রেশ ধরেই তারা এখন ধানমন্ডির সীমান্ত স্কয়ার মলের সামনে। তারা মাত্র শপিং শেষ করে বেরিয়েছে। গত 2 ঘন্টা ধৈর্য ধরে নিয়ে রোদের জন্য ঘুরে ঘুরে নিজের পছন্দ মতো বোরকা, হিজাব, 3 পিস, গাউন, জুতা মিলিয়ে যাবতীয় সব কিছু মিলিয়ে প্রায় অনেক টাকার কেনাকাটা করেছে চন্দ্র। এরই মধ্যে শুধু 8টি বোরকাই কিনেছে 50,000 টাকাতে। এসবের মধ্যে রোদ ছিল নীরব দর্শক মাত্র। যদিও শুরুতে বহুবার মানা করেছিল, কিন্তু চন্দ্র কি আর তার কথা শোনার মানুষ? কখনো না। রোদের উল্টো চোখ রাঙিয়ে রোদকে নিজের সাথে দর্শক হিসেবে নিয়োজিত রেখেছিল পুরোটা সময়। এদিকে চন্দ্রের বইয়ের শপিংয়ের চক্করে জোবানের অবস্থা শোচনীয়। সে রাগে চোখ মুখ খিচে 2 হাত ভর্তি ব্যাগ নিয়ে ধূপধাপ পায় এগিয়ে যাচ্ছে পার্কিংয়ের দিকে। মনে মনে চন্দ্রকে ইচ্ছে মতো বকে যাচ্ছে, বেচারা পারছে না হাত ভর্তি ব্যাগ ট্যাগ নিচে ফেলে চলে যেতে। ব্যাগের ভারে তার হাত যেন খুলে আসার উপক্রম। ভয়ে আর মানবতার খাতিরে চন্দ্রকে কিছু বলতেও পারছে না সে। আগে যদি জানতো গাড়ি নিয়ে আসার নাম করে এভাবে তাকে কুলি বানানো হবে, তাহলে সে কাশ্মীর কালেও এখানে পা দিত না। বড় ভাই মানুষ, একটা কল করলো আর সেও বিনা প্রশ্নে সরল মনে সাহায্য করতে ছুটে এলো, আর সেই ভাই কিনা তাকে কুলি বানিয়ে তার সরলতার প্রতিদান দিচ্ছে। চন্দ্র ভাই কি পারতো না আরেকজন লোক নিয়ে নিতে? এতগুলো টাকা শপিং করতে পেরেছে যখন, তাহলে আরেকজন মানুষ ভাড়া করলে কি এমন ক্ষতি হতো? তাদের বাসার লোকগুলো যেন তাকে না খাটালে শান্তিই পায় না। এমন হাজারো অভিযোগ আর বিরক্তি মনে নিয়ে শেষমেশ জোবান পৌঁছে গেল গাড়ির কাছে। গাড়ির কাছে পৌঁছানো মাত্রই জোবানকে আর পাইকে। ততক্ষণে তার ধৈর্য বাঁধ ভেঙে মেঝেতে লুটিপুটি খাচ্ছে। একে একে সব ব্যাগ গাড়ির পাশে পার্কিংয়ে মেঝেতে থপথপ করে ফেলে দিল সে। ব্যাগগুলো হাত থেকে ছুটে পড়তে 2 হাত ছাকিয়ে এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলে পিড়পিড় করে পড়লাম। আল্লাহ, উদ্ধার করছো তুমি। বেঁচে থাকতে আর কোনোদিন আমাকে এমন হানি ট্র্যাপে ফেলো না প্লিজ। এগুলো কি এখানে রাখার জায়গা? চন্দ্রের কণ্ঠে হঠাৎই ভেসে আসা প্রশ্নের জোবান ভেতরে ভেতরে আরো বিরক্ত হয়ে উঠল, তবে সেটা প্রকাশ করে না। কি করবো ভাইয়া বলো? এগুলো হাতে নিয়ে তো আর গাড়ির লক খুলতে পারবো না, তাই নিচে রেখেছি। তাছাড়া আমি ডিকি না খুলে দিলে উনি এগুলো রাখবেই বা কিভাবে? জোবানের কথায় চন্দ্র আরো কিছু বলল না। রোদের হাত ছেড়ে দিয়ে এগিয়ে গেল গাড়ির পেছনের দিকে।
নিজের হাতে থাকা ব্যাগগুলো ডিকিতে রাখতে আবারও জোভানকে উদ্দেশ্য করে শান্ত গলায় আদেশ ছুড়ে দিল। ব্যাগগুলো নিয়ে আয়। আবারও চন্দ্রের আদেশ শুনে জোভানের এবার সত্যি সত্যি ইচ্ছে করলো বাচ্চাদের মতো নিচে বসে হাত পা ছড়িয়ে কেঁদে ফেলতে, কিন্তু সেটা কি আর সম্ভব? দীর্ঘশ্বাস চেপে রেখে অসহায় সৈনিকের মতন ব্যথায় ঝিম ধরা হাত দুটো আবারও কাজে লাগাইছে। ফাঁদে যখন পড়িয়াই গেছি, এখন কেঁদে আর লাভ কি? তিনজনে মিলে এক একে সব ব্যাগ ডিকিতে তুলে রাখলো। সঙ্গে করে আনা লোকটাকে তার প্রাপ্য টাকা দিয়ে বিদায় করে চন্দ্র জোবানের হাতে বাইকের চাবিটা ধরিয়ে দিয়ে সংক্ষিপ্ত সুরে শুধু বলল, তুই বাইক নিয়ে চলে যা। চন্দ্রের মুখে এই কথা শোনা মাত্র যেন মুক্তির স্বাদ পেল সোফান। আর এক মুহূর্ত দেরি না করে দু একটা কথা সেরে দ্রুত চন্দ্রের হাতে গাড়ির চাবি তুলে দিয়ে সেখান থেকে ছুটকে পড়ল সে। এদিকে জোবানকে চলে যেতে দেখে আচমকে রোদের মনে পড়ে গেল আসার সময় চন্দ্রের বলা সেই কথাগুলো। মূর্তি কলিজার পানি শুকিয়ে এলো বেচারের। চন্দ্রের সেই দৃষ্টি, সেই গভীর জন, সবকিছু মনে পড়তে বুকের ভেতর কেমন অজানা কাঁপন ধরে গেল তার। এতক্ষণে জমে উঠে ভালো লাগাগুলো যেন জোবানের চলে যাওয়ার সাথে সাথেই ফানুসের মতো উড়ে মিলিয়ে গেল। অস্থির হয়ে রোদ বারবার এদিক ওদিক তাকাতে লাগলো। এদিক সেদিক কাকে করছিস আঞ্চেল? হুট করে খুব কাছে চন্দ্রের কণ্ঠ শুনে হকচকে উঠে রোদ। ঘাড় ঘুরিয়ে চন্দ্রের দিকে তাকানোর আগে নিজেকে শুনে আবিষ্কার করে আরো বেশি আতকে উঠল মির্জা। আতঙ্কিত রোদ কিছু বুঝতে পারার আগে চন্দ্র ততক্ষণে এক হাতে গাড়ির দরজা খুলে তাকে গাড়িতে বসিয়ে দিয়েছে। কিন্তু এতেই থামেনি সে। রোদ সোজা হয়ে বসার আগে একটানে তার মাছটা সরিয়ে দিল চন্দ্র। তারপর এক মুহূর্তের জন্য তাকে সম্পূর্ণ স্তব্ধ করে দিয়ে নিজের অধর ছুঁয়ে দিল। তার অধরে গভীর আকস্মিক আর অবাধ এক স্পর্শে এলোমেলো করে দিল তাকে। কয়েক সেকেন্ডের সেই ছোঁয়া যেন রোদের সমস্ত সত্তাই কাঁপিয়ে দিল মুহূর্তে। চন্দ্র ধীরে সরে আসতেই রোদ স্থির হয়ে বসে রইল, যেন এখনো বুঝে উঠতে পারছে না তার সাথে ঠিক কি ঘটে গেল। চোখ দুটো বিস্ফোরিত, ছোট কাঁপছে, হালকা লজ্জা, বিস্ময় আর এক অদ্ভুত অজানা অনুভূতির মিশেলে এক কাগার মেয়েটা। চন্দ্র এক ঝলক তাকিয়ে রোদের সেই বিমূঢ় মুখটা দেখলো। ঠোঁটের কোণে ভেসে উঠলো এক রহস্যময় হাসি, যেন কিছুই হয়নি এমন স্বাভাবিক ভঙ্গিতে দরজাটা বন্ধ করে নিজের সিটে গিয়ে বসে পড়ল সে। আর রোদ সে এখনো নিজের জায়গায় শক্ত হয়ে বসে বুকের ভেতর তীব্র ধুকপুকানিটা সামলানোর চেষ্টা করে যাচ্ছে। রাবিনকে বিদায় দিয়ে এসে বিষণ্ণ মুখে সোফায় বসলেন রেদওয়ান আহমেদ। রোদের জন্য ছেলেটা এত সময় অপেক্ষা করে বসেই ছিল। রাত 9টার পর ঘরে পেরোতেই রাবিন আর বসেই থাকলো না, চলে গেল। যদিও রেদওয়ান আহমেদ কোনোভাবেই তাকে যেতে দিতে রাজি ছিলেন না, তবে হোস্টেল থেকে নাকি কল এসেছে তাকে এমার্জেন্সি এক্ষুনি সেখানে উপস্থিত হতেই হবে। তাই তো এত করে বলার পরও তাকে আর রাখা গেল না। ছেলেটা বাইরে থেকে যতই কঠিন আর শক্ত হোক না কেন, ভেতরে ভেতরে সে যে কতটা কষ্ট পাচ্ছে সেটা তিনি ঠিকই বুঝতে পেরেছেন। মুখে সব সময় হাসি ধরে রাখলেও সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা যন্ত্রণা তার চোখ এড়িয়ে যায়নি। এই কথাগুলো ভাবতে তার বুকের ভেতরটা হু হু করে উঠল। নিজের অজান্তেই মেয়ের উপর একটু অভিমান জমেছিল ঠিকই, তবে পরক্ষণে চন্দ্রের বলা কথাগুলো মনে পড়তে সেই অভিমানটুকু মিলিয়ে গেল। আসলেই অভিযোগ রেখেই বা লাভ কি? ওনার মেয়ে তো এসব কিছু জানি না। রেদওয়ান আহমেদকে মনমরা হয়ে বসে থাকতে দেখে হাতের কাজ রেখে ড্রয়িং রুমের দিকে পা বাড়ল মেঘলা আহমেদ। স্বামীর এই বিষণ্ণতা যে তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কেন যেন নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। সেদিন যদি তিনি রেদওয়ান আহমেদের কথা শুনে চুপ থাকতেন তাহলে হয়তো পরিস্থিতি এতটা দূর গড়াতো না। খালাম্মা, খাবারগুলো কি এখনই গরম করবো নাকি খালামণিরা বাড়িতে আসার পর করবো? মেঘলা আহমেদ রান্নাঘরের দরজায় থেমে গেলেন আমেনার কণ্ঠ শুনে। ওরা আসুক, তারপর না হয় গরম করা যাবে। এখন তোর খালুজানের জন্য চায়ের পানি বসা, আমি আসছি একটু। বলে মেঘলা আহমেদ পা বাড়ালো ড্রয়িং রুমের দিকে। পার্কিং থেকে বের হতেই গত আধ ঘন্টা যাবৎ জ্যামে আটকে আছে চন্দ্রের গাড়িটা। যতটুকু সময়ের মধ্যে রোদ কেমন অস্থির হয়ে পড়েছে জানা। কয়েক ঘন্টা একটানা বোরকা পরে থাকার মূলত তার এই অস্থিরতার কারণ। চারিপাশে সারি সারি গাড়ির লাল ব্রেক লাইট, হর্নের তীক্ষ্ণ শব্দ আর থমকে থাকা সময়, সব মিলিয়ে এই জ্যামে বসে থাকা যেন রোদের কাছে আরও অসহ্য হয়ে উঠেছে। রোদের মনে হচ্ছে বোরকাটা খুলে রাখলে হয়তো একটু স্বস্তি পেত সে। গাড়িতে চন্দ্রের বদলে অন্য কেউ হলে তো রোদ গাড়িতে বসার সাথে সাথেই এটা খুলে ফেলতো এতক্ষণে।
কিন্তু চন্দ্রের সামনে সে কোনোভাবে এই কাজ করতে পারবে না। এমনিতেই রোদ নিজেকে গুটিয়ে রেখেছে, কখন না আবার বেপরোয়া চন্দ্রের খপ্পরে পড়ে যায় সেই ভয়ে। আর সে কিনা এই লাগামহীন পুরুষের সামনে বোরকা খুলবে, সেটা ভাবতেই রোদের শরীর যেন লজ্জা হাঁসফাঁস অবস্থা। রোদের এইসব ভেবে অস্থির ভঙ্গিতে এইদিক সেদিক তাকানোর মধ্যে হুট করেই তার চোখে পড়ে চন্দ্রের দিকে। চন্দ্র রোদের দিকেই তাকিয়েছিল বিদায় দুজনের চোখাচোখি হয়ে যায়। রোদ সাথে সাথে চোখ নামিয়ে ফেলে, তবে চন্দ্র ভ্রু কুঁচকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। কিছু সময় যেতে চন্দ্র হুট করে রোদের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলে উঠছে, বোরকা খোল আঞ্চেল। হঠাৎ চন্দ্র বোরকা খুলতে বলায় হকচকে উঠে রোদ চকিতে মাথা তুলে চোখ বড় বড় করে তাকালো চন্দ্রের দিকে। চন্দ্র কেন তাকে বোরকা খুলতে বলছে সেটা না হয় না বুঝেই সে ভয়ে দু হাতে বোরকা দুই পাশে খামচে ধরে খাপা খাপা কঞ্চি বলে ওঠে। বোরখা খুলবো কেন? রোদের এতটা আতঙ্কিত অবস্থা দেখে চন্দ্রের ভ্রু কুচকে রাখা ভ্রু আরো খানিকটা কুচকে গেল। যখন রোদের মনোভাব পুরোপুরি ধরতে পারলো, তখন তার দৃষ্টিতে নেমে এলো সেই বেপরা বাঁকা হেসে রোদের দিকে একটু ঝুঁকে এসে সে বলে উঠল, তোকে এখানে লোড করার মনোভাব থাকলে কষ্ট করে মুখ না চাইলে এতক্ষণ হাত চলতো। বুঝতে পারলি বোকা পাখি? নিজের ভালো ছেলে ঝটপট বোরকা হিসাব খুলে রাখ। যদি তোর বেশি বুঝার জন্য এখানে অসুস্থ হয়ে পড়িস, আই সোয়ার তোকে এখানে ফেলে চলে যাবো আমি। মনে রাখিস ডিয়ার। ইস কি লজ্জা কি লজ্জা! চন্দ্র কিনা তার অস্থিরতা বুঝতে পেরে তাকে বোরকা খুলতে বলেছে, আর সে কিনা ভেবে বসে আছে কি ছি ছি ছি, আসলে সে বোকা। না হলে এমন জ্যামের মধ্যে বসে থেকেও চন্দ্র এমন কাজ করবে, সেটা তার মাথায় আসলো কি করে? রোদের এসব ভাবনার মধ্যে চন্দ্র আবারও চাপা হুমকি ফেসে এলো। হ্যাঁ মেয়ে, এটা খুলবি নাকি সত্যি সত্যি আমাকে হাত লাগাতে হবে? আমি হাত লাগালে তোর ভাবনা সত্যি হয়ে যাওয়ার চান্স কিন্তু 100%। রোদের কি আর মুরুদ আছে চন্দ্রের এমন হুমকি শুনে সে চুপচাপ বসে থাকার লজ্জা দ্বিধা এক পাশে রেখে ছটপট হিজাবে হাত লাগালো। সে হিজাবে হাত লাগানোর সঙ্গে সঙ্গে চন্দ্র উইন্ডো বন্ধ করে দিল, গাড়ির লাইট অফ করে দিল। এবার রোদ আর বিচলিতই হলো না। সে তো আর অবুঝ নয় যে এতটুকু বুঝতে পারবে না। আবছা আলোর মধ্যে আস্তে ধীরে রোদ হিজাব বোরকা খুলতে সক্ষম হলো। ততক্ষণে জ্যাম ছুটে গিয়েছে, তাই চন্দ্র গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে। গাড়ি স্টার্ট হওয়ার সাথে শব্দ শুনে রোদ যেন হাঁপ ছেড়ে বাজলো। বোরকাটা সিটের এক পাশে রেখে হিজাবটা ওড়নার মতো গায়ে জড়িয়ে নিয়ে চুপচাপ বসিয়ে রইল রোদ। তাদের মধ্যে আর কোনো কথাই হলো না। আবারও উইন্ডো খুলে দেওয়াতে রাতের ঠান্ডা বাতাসের ছাপটা রোদের অস্থিরতা অনেকটাই কমে এসেছে। তাই হয়তো রোদের চোখে তন্দ্রা ভাব জেঁকে বসেছে। সিটে হালকা হেলান দিয়ে স্থির হয়ে বসে রইল মেয়েটা। পাশ ফিরে হয়তো দেখতে পেত তার চন্দ্রপুরুষের অস্থিরতা, তবে রোদের এই স্থির অত বেশি সময় টিকল না। কেননা মিনিট 20 গাড়িটা চলার পরই হঠাৎ থেমে গেল। হুট করে গাড়ি ব্রেক কষানোর শব্দে হুড়মুড়িয়ে উঠল রোদ। এতে করে তার তন্দ্রাভাবও কেটে গেছে সাথে সাথে। রোদ ঘোরা চোখে বাইরে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই তার পেটের কাছে সিটবেল্টটা চন্দ্রের হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল। ঘুম ততক্ষণে পুরোপুরি উধাও। হতভম্ব রোদ চন্দ্রের দিকে ভালো করে তাকানোর সময়টুকু অবধি পেল না। চন্দ্রের বলিষ্ঠ হাতের টানে ইতিমধ্যে হুড়মুড় করে গিয়ে পড়ল চন্দ্রের কোলের উপর। তার পা দুটো অবচেতনে স্থান পেয়েছে চন্দ্রের দুপাশে। গাড়ির উইন্ডো আর লাইট আবারও বন্ধ হয়ে গেছে মুহূর্তের মধ্যে। আকস্মাৎ ঘটনা প্রবাহে রোদ ভ্যাবাচাকায় খেয়ে চোখের পলক ফেলতেও লাগলো বারবার। নিজেকে সামলানোর জন্য চন্দ্রের জ্যাকেট খামচে ধরে, গাড়ি কেন থামালেন হঠাৎ? এসে গিয়েছি বুঝি? চন্দ্র তখন আর রোদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। রোদের শরীরে থাকা হিজাব টেনে ফেলে দিয়ে চন্দ্র রোদের পিঠে দিকে হালকা ধাক্কা দিয়ে নিজের দিকে টেনে নিয়ে গলায় মুখ ডুবিয়ে দিয়েছে হুট করে। আচমকা চন্দ্রের এমন বেপরোয়া আক্রমণে থরথর করে কেঁপে উঠল রোদের পুরো নারী সত্তা। প্রথমে ছোট ছোট কোমল আদরে স্পর্শ পেলেও পরক্ষণেই সেটা মৃদু কামড়ে পরিণত হতেও বেশি সময় ব্যয় হলো না। চন্দ্র রোদের গলার বনে মৃদু কামড় বসায়, তারপর আবারও সেখানে জিভ ছোঁয়া নিজের। অ্যান্ড পাগল করা স্পর্শে অদ্ভুত গোঙানির শব্দ ভেসে আসে রোদের মুখ থেকে। গলায় ঠোঁটের ভেজা স্পর্শে শিরশির করে উঠল তার পা থেকে মাথার তালু পর্যন্ত। শ্বাস আটকে এলো তার। কিছু সময় অতিবাহিত হওয়ার পরই গলার বনে জোর চিনচিনে ব্যথা অনুভব করতে রোদের ঠোঁট ফুঁড়ে অস্ফুটে স্বরে মৃদু আর্তনাদ বেরিয়ে এলো। চন্দ্র দুহাতে চন্দ্রের মাথার পেছনে চুল খামচে ধরে। কি করছেন এসব? এটা আর বলতে পারল না রোদ। চোখে চন্দ্রের গভীর স্পর্শে জবান বন্ধ হয়ে গেল তার।
কয়েক মিনিট পর চন্দ্র ঠোঁট ছেড়ে রোদের কপালে নিজের কপাল চিকে হাঁপাতে থাকে। গাড়ি নাকি বাড়ি সেটা ম্যাটার করে না তো চন্দ্রপুরুষের কাছে। অনেক কষ্টে এতটা সময় নিজেকে কন্ট্রোলে রেখেছে মাই ডিয়ার। ইটস নট পসিবল এনিমোর। বলে উম্মাদ পুরুষ আবারও আঁকড়ে ধরল রোদের চুলচুলের ঠোঁট জোড়া, সঙ্গে তার বলিষ্ঠ অবাধ্য হাত দুটো বিচরণ চালালো তার অর্ধাঙ্গিনীর সর্বাঙ্গ জুড়ে। চন্দ্রের হাতের স্পর্শ গভীর থেকে গভীরতম হচ্ছে। ধীরে ধীরে সে স্পর্শ উঠে আসছে উদর বেয়ে বেশ উপরে, আর এতেই রোদের বিশ্বাস জুড়ে আসছে যেন স্পর্শকাতর অঙ্গে। চন্দ্রের বেপরা স্পর্শে বরাবরের ন্যায় খুব কাছে ছটফটিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টায় মরিয়া মেয়েটাকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরেছে চন্দ্র। এত জোরে চেপে ধরা এদিকে রোদের অবস্থা শোচনীয়। রোদ নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টায় তৎপর, অথচ ছেলেটার সেদিকে কোনো রূপ শিক্ষেপ নেই। সে ধীরে ধীরে ঠোঁটের উন্মাদ স্পর্শ বহাল রেখে নিজের মুখটা আবারও নামিয়ে আনলো রোদের কণ্ঠদেশে। সেখানটা ইতিমধ্যে লালচে দাগে পরিপূর্ণ। তারপর সেটায় আবারও চুমুর বর্ষণ নামল কণ্ঠার মেয়েটার কণ্ঠদেশে শোভা পাওয়া দাগগুলোর গায়ে। চন্দ্রের এরূপ স্পর্শে নিজেকে পাগল লাগছে রোদের। দিশেহারা রোদ চন্দ্রের উন্মাদনা বরাবরের মতো মিলিয়ে এসেছে। চন্দ্র আবারও মেয়েটার উষ্ঠজোড়া দখল করেই নিল। তার কোমরের দুই পাশে ভাঁজ করে রাখা রোদের পা দুটো গভীরভাবে হাত দিয়ে স্লাইড করতে করতে তার স্পর্শ যখন আরেকটু গভীর হতে চাইল তখনই ভাত সাধল রোদ। মেয়েটি তখনই জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে মাথা নাড়িয়ে কোনো মতে বলে উঠল, প্লিজ থামুন, আমরা। এদিকে চন্দ্র বড্ড অস্থির। তার কি আর অত বাদ মানার সময় আছে? চন্দ্র ফের আবারও রোদের চুলগুলো চেপে ধরে তার কণ্ঠদেশে মুখ গুজে দিল। সেখানে একে একে এঁকে দিল অজস্র চুম্বন। কিছু সময় পর চন্দ্র রোদের কণ্ঠে নাক ঘষতে ঘষতে জড়ানো গলায় বলে উঠল, আমার তো থামতে ইচ্ছে হচ্ছে না বোঝান। তুই এতটা ইয়াম্মি যে একটু একটু খেয়ে তৃপ্ত হতে পারছি না আমি। সো যতক্ষণ আমি তৃপ্ত হচ্ছি ততক্ষণ ছাড়াছাড়ির কোনো প্রশ্নই ওঠে না। লজ্জায় দিশেহারা রোদ চন্দ্রের এমন লাগামহীন কথায় যেন আরো বেশি রাঙা হয়ে উঠল। বুকের ভেতরটা এক প্রকার তাণ্ডব চালাচ্ছে চলছে। তার নিঃশ্বাস ফেলতে বুঝি কষ্ট হচ্ছে, অথচ লোকটাকে দেখো, সে কি তার পাগলামি থামাবে? রোদ কিভাবে থামাবে এই অনর্থ? সে কি আবারও কিছু বলবে? শব্দগুলো যেন দলা পাখি গলার কাজটায় আটকে গেছে। সে লজ্জালো মুখটা অন্যদিকে ফেরালো। ইস, ঠোঁট গলা জ্বলে আঙ্গার। তার মনে হচ্ছে কেউ যেন আস্ত মরিচের গুঁড়ো লাগিয়ে দিয়েছে সেখানে। বুকটাও কেমন থুকফুক করছে তার। এই বুঝি হৃদয়টা বক্ষ পিঞ্জরের খাঁচা ছেড়ে বেরিয়ে আসবে। রোদকে মুখ ফিরিয়ে নিতে দেখে চন্দ্র এবার মুখ তুলে তাকালো রোদের দিকে। হাত বাড়িয়ে থুতনিতে আঙ্গুল চেপে ধরে মুখটা তার বরাবর করে চন্দ্র অনেকটা সময় এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। বাইরে থেকে আসা ল্যাম্পপোস্টের ঝাপসা আলোয় রোদের সিক্ত অধর যুগল ঘন ঘন নিঃশ্বাসের ওঠানামায় তার লজ্জায় রাঙানো মুখখানা নিভু নিভু ভেজা চোখের দৃষ্টি সবটাই যেন মন্ত্রমুগ্ধের ন্যায় টানছে তাকে। কিভাবে থেমে যাবে সে? না, সম্ভব নয় থেমে যাওয়া। চন্দ্র ফাঁকা ঠকিল। হুট করেই গলাটা কেমন শুষ্ক হয়ে উঠেছে তার। সে জিভ দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া খানিকটা ভিজিয়ে নিল রোদের চুলের গোড়ালি ধরে। তার মুখটা খানিকটা উঁচু করে নিজের মুখোমুখি এনে নেশালো সুরে ডেকে উঠল, অ্যাঞ্জেল চোখ খোল যান, তাকা আমার দিকে। রোদ ভুলক্রমে চোখ তুলে তাকালোই না, উল্টো চোখ খেয়েছে বন্ধ করে ঠোঁট কামড়ে মুখটা অন্যদিকে ঘুরে ফেলল। কিভাবে তাকাবে সে? লজ্জায় প্রাণ যাবে না তার? অসভ্য লোক কোথাকার। নিজের মতো নির্লজ্জ মনে করে নাকি সবাইকে? রোদ ভুলক্রমেও এমন দুঃসাহস করলই না। রোদের ছোঁচ কামড়ে ধরা দেখে অস্থির চন্দ্র যে আবারও মুখটা রোদের মুখের কাছে নিতেই উদ্যত হলো। ঠিক তখনই জোরালো শব্দে চন্দ্রের ফোন বেঁচে উঠল। অসময়ে ফোনের শব্দে সেটা পেছে বিরক্ত, তবে সেদিকে গুরুত্ব দেওয়ার ধৈর্য কি আর অধৈর্য উন্মাদ পুরুষের আছে? না, নেই তো। তাই ফোনের দিক থেকে চোখ সরিয়ে ফের আবারও আগ্রাসী ভঙ্গিতে রোদের ঠোঁট কামড়ে ধরল। তবে সেটা আর বেশি সময় স্থায়ী হলো না, কেননা রোদের হ্যান্ডব্যাগে থাকা তার ফোনটা বজ্রকণ্ঠে বেজে উঠেছে ইতিমধ্যে। আর চন্দ্রের ফোন তো আছেই, যেটা লাগাতার বেজেই যাচ্ছে, থামার কোনো লক্ষণই নেই। ফোনের ওপাশে থাকা ব্যক্তি যেন পারলে ফোনের ভিতরে ঢুকেই পড়তে চাইছে বার্তা পৌঁছানোর তাগিদে। দুই দিকে ফোনের শব্দে চন্দ্রের মাথা যেন আগুনই ধরে গেল। রাগের পারদ ততক্ষণে আকাশ ছোঁয়া ছেলেটার।
রোদকে ছেড়ে ফুসফুস করতে করতে রক্ত চোখ করতে তাকালো ড্যাশবোর্ডে রাখা ফোনটা দিকে। ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে ফোনের মধ্য দিয়ে ধরে এনে লাগিয়ে দিবে কয়েক খা। কিন্তু রোদের ব্যাপারটা ঠিক উল্টো। ফোন আসতে মেয়েটা যেন পানি ফিরে পেল জানে। এতক্ষণে চন্দ্রের কবল থেকে ছাড়া পেয়ে বড় বড় করে নিঃশ্বাস ছাড়ছে বেচারি। তবে চন্দ্র ঠোঁট ছেড়ে দিলেও রোদকে ছাড়েনি। নাজুক মেয়েলি দেহটা শক্ত করে নিজের সাথে চেপে রেখে জোরে জোরে বার কয়েক শ্বাস টেনে ফোনটা হাতে নিল চন্দ্র। তবে ফোনের দিকে চোখ পড়তেই তার রাগটা কিছুটা মিয়ে এলো, কেননা ফোনের স্ক্রিনে ঝলমল করছে জাহিদ প্রধানের নম্বর। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে ফোনে রিসিভ করলো সে। ফোন কাটানোর সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো জাহিদ প্রধানের গম্ভীর কণ্ঠস্বর। এই ছেলে, কোথায় তুমি? গাড়িতে। চন্দ্রের স্বল্প উত্তরে যেন বিরক্ত হলেন জাহিদ প্রধান। সেই বিরক্ত কণ্ঠে আবারও বলে উঠলেন, তোমার গাড়িটা এখন কোথায়? আর রোদি বা কোথায়? গাড়িটা রাস্তায়, আর তোমার রোদ আমার। মুখ ফসকে সত্যিটাই বেরিয়ে আসতে গিয়ে আটকে গেল কণ্ঠায়, থেমে গিয়ে গলা খাকারি দেয়। এটা কেমন প্রশ্ন করলে বাবা? আমি যেহেতু গাড়িতে আছি, তাহলে আমার বউ তো গাড়িতেই থাকবে, তাই না? চন্দ্রের এমন তেরা বেঁকা প্রশ্ন শুনে মেজাজ হারালেন জাহিদ প্রধান। কেমন প্রশ্ন করেছি মানাটা কি? তুমি কি বলতে চাইছো আমার প্রশ্নটা ভুল? হ্যাঁ চোখ, সময় দেখেছো কয়টা বাজতে চলেছে? আর তুমি কিনা এত রাত পর্যন্ত রোদকে নিয়ে বাইরে পড়ে আসো। মেয়ের বাবার আছে এদিকে প্রেশার হাই হয়ে যাচ্ছে, সেদিকে বিন্দুমাত্র ধারণা আছে তোমার? একটানা ছেলেকে এতগুলো কথা শুনি অবশেষে থামলেন জাহিদ প্রধান। তারপর আরও কিছু বলার জন্য উদ্যত হতেই তৎক্ষণাৎ ওপাশ থেকে ভেসে এলো চন্দ্রের কণ্ঠ। উফ, কাম অন বাবা, তোমরা ভুলে গেলে নাকি রোজ যে চন্দ্রর অর্ধাঙ্গিনী? তোমার বোনের স্বামীকে জানিয়ে দিও, চন্দ্র বেঁচে থাকতেই তার অর্ধাঙ্গিনীর ওপর একটা আঁচড় আসতে দেবে না। শেষ নিঃশ্বাস অবধি চন্দ্র তার রোদকে আগলে রাখার, হেফাজতে রাখার অঙ্গীকার করে ফেলেছে 4.5 বছর আগে। তার স্বামীর সঙ্গে যখন সে আছে, সেটা রাত দিন কোথায় কোনখানে থাকবে সেটা এখন তুই তাদের ব্যাপার। এই বিষয়ে কারো উদ্বেগ বা হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। এতক্ষণে ধরে অস্থিরতা ছটফট করতে থাকা রোদ যেন মুহূর্তে স্তব্ধ করে দিল চন্দ্রের বলা কথাগুলো। সেই শব্দগুলোর ভার, সেই আশ্বাসের গভীরতা এতটাই তীব্র মনে হলো তার কাছে, মুহূর্তেই তার পুরো সত্তা নিস্তব্ধ করে দিয়েছে। বিভোর নয়নে রোদ তাকিয়ে রইল চন্দ্রের মুখের দিকে, যেন প্রথমবারের মতো নতুন করে তার চন্দ্র পুরুষকে দেখছে সে। এদিকে বাবা ছেলে কথোপকথন তখনও বহাল রয়েছে, তবে শব্দগুলো ভেসে আসছে ঠিকই, কিন্তু রোদের আর সেদিকে কোনো মন নেই। তার সমস্ত অনুভব, সমস্ত চিন্তা এসে থমকে দাঁড়িয়েছে এক জায়গায়, চন্দ্রের অর্ধাঙ্গিনী। এই দুটো শব্দই কেমন এক অজানা শিহরণে ছড়িয়ে পড়লো তার বুক জুড়ে। ভালোবাসা, ভালো লাগা আর অদ্ভুত এক মিষ্টি অনুভূতিতে তার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। সে চোখ নামাতেই ছিল, নিজেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু পারলই না। চন্দ্রের দিকে তাকিয়ে রইল বিভোর নয়ন তাক করে। রোদের মনের প্রশ্ন জাগে, কতটা ভালোবাসা জমিয়ে রেখেছে এই পুরুষ তার জন্য। সেই ভালোবাসা কি হঠাৎ করে এসেছে, নাকি বহুদিনের নিঃশব্দ সঞ্চয়, যার প্রতিটি কণা ধীরে ধীরে রোদের নামেই জমা হয়েছে? কেমন করে পারে সে এতটা নিশ্চিত হয়ে, কোনো দ্বিধা বা সংকোচ ছাড়াই নিজের অনুভূতিগুলোকে সবার সামনে এতটা অধিকার নিয়ে প্রকাশ করতে? রোদের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে। সে জানতে চায় এই ভালোবাসার গভীরতা ঠিক কতখানি, দেখতে চায় সেই অদেখা আবেগগুলো যা চন্দ্রের চোখের গভীরে লুকিয়ে আছে। সে আরও তীব্রভাবে অনুভব করতে চায় সেই ভালোবাসার উষ্ণতা, যেখানে কোনো ভয় নেই, কোনো লুকোচুরি নেই, আছে শুধু একান্ত নিজের করে পাওয়ার নিশ্চয়তা। হঠাৎ করে রোদের ভেতরটা ভেঙে চুরে কান্না আসছে, কাঁপছে পাতলা অধৈর্যরা, তিত্তির করে অজান্তেই আঙুলগুলো শক্ত হয়ে আঁকড়ে ধরছে চন্দ্রের টি শার্টের বুকের কাজটা। লাভিব, আমাকে কি কোনোভাবে এখনই গ্রামে পাঠানো যায় না প্লিজ? আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না আমি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই শহরে বাতাসটাও যেন আজ আমার বিরুদ্ধে চলে গেছে। আমি শ্বাস নিতে পারছি না লাভিব, সত্যি বলছি, পারছি না। এই শহরে নেওয়া প্রতিটা নিঃশ্বাসই আমি রোদের গন্ধ পাই। যেদিকে তাকাই, যেদিকে হাঁটি, সবখানেই ওর স্মৃতি আমাকে তাড়া করে বেড়াই। আমি আর পারছি না লাবিব। আমি ওকে ভুলতে চাই, আমি বাঁচতে চাই। শব্দগুলো যেন ভেঙে ভেঙে গলা ফুঁড়ে বেরিয়ে আসছে ছেলেটার। বুকের ভেতর জমে থাকা কান্নাগুলো হঠাৎই গলায় কাটার মতো আটকে গেছে, না বেরোতে পারছে
না গিলে ফেলতে পারছে। শ্বাসগুলো ক্রমে ভারী হয়ে উঠেছে। প্রতিটি নিঃশ্বাস যেন আগুন হয়ে বুকের ভেতর ধাউ ধাউ করে জ্বলে উঠছে। আমাকে বাঁচাও লাভি, প্লিজ আমাকে বাঁচাও। আমার বাঁচতে হবে, আমার বাঁচতেই হবে। একটু থামবে সে, তারপর জোরে জোরে শ্বাস টানে। আমার বাবা, আমার মা আমার জন্য অপেক্ষা করে আছে। আমি এইভাবে ভেঙে পড়তে পারি না, এভাবে ভেঙে পড়তে। কিন্তু আমি কি করব? আমার ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন আমার কলিজাটা ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছে। ছেলেটার কণ্ঠ ক্রমশ দুর্বল হয়ে আসছিল। কি বলতে চাইছে সেই হুঁশ যেন আর তার ঠিক নেই। প্রেয়সীর বেদনায় দগ্ধ হয়ে একই কথাগুলোই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলে নিজের যন্ত্রণা প্রকাশ করার চেষ্টা করছে সে। কিন্তু এখন আর কথাগুলো ঠিকমতো জোড়া লাগছেই না। শুধু ব্যথা, কষ্ট আর অসহায়তার ভারে প্রতিটি শব্দ কেঁপে কেঁপে বেরিয়ে আসছে ছিন্ন ভিন্ন কণ্ঠ থেকে। লাভি, আমি কি করব? বল, আমি কি করব? আমাকে একটু শান্তি এনে দে, না হলে আমাকে এখনই গ্রামে নিয়ে চল। এই মুহূর্তে, এক্ষুনি। আমার গ্রামে রোদের গন্ধ নেই, আমার গ্রামে রোদের গন্ধ নেই। লাবিব, ওখানে ওর স্মৃতি আমাকে এভাবে তাড়া করবে না। ওখানে কাউকে ওর পাশে দাঁড়িয়ে, ওকে জড়িয়ে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে হবে না আমাকে। এই শহরের প্রতিটার মোড়ে দাঁড়িয়ে আছে আমার হারানোর গল্প, বাতাসে মিশে আছে আমার যন্ত্রণা। আমি আর সহ্য করতে পারছি না, একটুও না। বলতে বলতে দুহাত দুটো দিয়ে লাবিবের শার্ট আঁকড়ে ধরল সে, যেন এই মানুষটার তার শেষ ভরসা, শেষ আশ্রয়। চোখ বুজে আসার আগ মুহূর্তে থামলো না ছেলেটা। আমাকে কিন্তু বাঁচতে হবে লাবিব, আমাকে বাঁচতে হবে। শেষ কথাগুলো বলতে বলতেই ভেঙে পড়লো সে। শরীরটা কাঁপতে লাগলো, দম বন্ধ হয়ে আসা কান্নায় বারবার কেঁপে উঠতে লাগলো তার বুক, যেন ভেতরে জমে থাকা সব ব্যথা একসঙ্গে বেরিয়ে আসতে চাইছে। তবু কোনোভাবে মুক্তি পাচ্ছে না। তবে তার এই ছটফটানি বেশি সময় স্থায়ী হলো না। কমিল ইঞ্জেকশনের প্রভাবে ধীরে ধীরে ঘুম নেমে এলো সেই অবাকা প্রেমিকের চোখে। নিস্তেজ হয়ে পড়ে রইল হোস্টেলের ছোট্ট রুমের এক কোণের বিছানায়। ঘুমন্ত রাবিনের দিকে তাকিয়ে নিজের অজান্তে লাবিবের চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চোখের কোণা ছুঁয়ে নামা সেই অশ্রুগুলো শুধু পানি নয়, বন্ধুর ব্যথা নিয়ে নিজের ভেতরে বহন করা এক নীরব সাক্ষী। ছেলেটা সেই অসহায় ভাঙা কণ্ঠের আর্তনাদ যে কোনো মানুষের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর সেখানে রাবিন তো তার সবচেয়ে কাছের মানুষ, তার সবচেয়ে প্রিয় বন্ধু। তার কষ্টে লাবিবের চোখ ভিজে উঠবে না, সেটাই স্বাভাবিক নয় কি? লাবিব ধীরে ধীরে মাথা নিচু করল, হাতের পিঠ দিয়ে চোখের পানিগুলো মুছে ফেলে। হে আল্লাহ, তুমি যদি সেই মানুষটাকে কারোর জন্য নির্ধারিত না করে থাকো, তাহলে কেন তার জন্য অপরজনের মনে এতটা মায়া জন্মে দাও? কেন এমনভাবে জড়িয়ে দাও দুটো হৃদয়, যেখানে একটাকে ছাড়া অন্যটা অসম্পূর্ণ হয়ে পড়ে? কেন এমন অনুভূতির জন্ম দাও যা ভুলতে হলে নিজেকেই প্রতিনিয়ত পুড়িয়ে ছাই হতে হয়? যদি বিচ্ছেদেই শেষ পরিণতি হয়, তবে শুরুতেই কেন এই অনুভূতিগুলো থামিয়ে দাও না? কেন তাদের এত দূর পর্যন্ত বেড়ে উঠতে দাও? কেন দাও আল্লাহ? তার কণ্ঠে ছিল না কোনো অভিযোগ, না কোনো রাগ, শুধু এক গভীর ক্লান্তি আর অদ্ভুত এক শোকের ভার। সে কণ্ঠে লুকিয়ে ছিল অসহায়ত্ব মোড়া কিছু প্রশ্ন, যার উত্তর হয়তো কোনোদিনও কেউ দিতেই পারবে না। রোদের বাড়িতে পৌঁছাতে প্রায় রাত 10টা বেজে গেছে। চন্দ্র রোদকে বাড়িতে পৌঁছে দিয়ে দেরি করেনি, চলে গিয়েছিল। মেঘলা আহমেদের অবশ্য তাকে অনেকবার বলেছে আরও একটু দেরি করে খাবার খেয়ে যেতে, কিন্তু তারা খাবার খেয়ে এসেছে বলে তাড়াহুড়ো করে চলে গেছে, যেন রাজ্যের সব কাজ পড়ে আছে তার জন্য। এদিকে রোদ বাড়িতে এসে আগে ওয়াশরুমে ঢুকেছে, অনেকটা সময় নিয়ে গোসল শেষ করে কিছু সময় আগে বেরিয়ে এসেছে। বর্তমানে সে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছিল। এমন সময় মেঘলা আহমেদ এলো রোদের রুমে। তিনি রুমে ঢুকতে ঢুকতে রোদের উদ্দেশ্যেই বলে উঠলেন, হ্যাঁ রে রোদ, এগুলো পোশাক আশাক কেনার কি দরকার ছিল? তাও আমাদের জন্য সহ। তুই মানা করবি না ছেলেটাকে এত সব কেনাকাটা না করতে? হুট করে টিচার রুমে মেঘলা আহমেদের কণ্ঠ শুনতে পেয়ে হকচকিয়ে উঠল রোদ। তাড়াহুড়ো করে হাত থেকে হেয়ার ড্রায়ার রেখে উল্টো ঘুরে ওড়না টেনে ঘোমটা দিতেই লেগে পড়ল। তাড়াহুড়ো করতে গিয়ে ওড়নাটা ঘোমটা তো হয়নি, উল্টো গলায় আর মাথায় কোনো মতে পেঁচানো হয়েছে। নিজের গলার উন্মুক্ত অংশটুকু ঢাকতে সক্ষম হয়েছে বুঝতে পেরেই রোদ ঘুরে দাঁড়ালো মেঘলা আহমেদের দিকে। কি যেন বলছিলে আম্মু? এদিকে মেয়ের এমন উদ্ভট কাণ্ড কারখানা দেখে ভ্রু কুচকে
এলো মেঘলা আহমেদের। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু সময় রোদের দিকে তাকে থেকে কেমন সন্ধিয়ান কণ্ঠে প্রশ্ন করে বলে উঠলেন, তুই না চুল শুকাচ্ছিলি, তাহলে এভাবে ওড়না পেঁচিয়েছিস কেন পাগলের মতো? রোদ বেচারি এবার পড়েছে আরেক ফ্যাসাদে। কি বলবে সে এখন? একটা প্রধানের টর্চারে সাক্ষী লুকাতে গিয়ে আরেক প্রধানের কাছে এখন ধরা খেতে হবে তাকে। না না, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। রোদ লজ্জায় মরে যাবে না। ওই রাক্ষসে পুরুষ তার গলা আর কাঁধের একেবারে যা তা অবস্থায় করে ফেলেছে। একটু মায়া দয়া নেই ওই লোকের মধ্যে, ছিটে ফোটাও তো নেই। আবার কত কনফিডেন্সের সাথে বলে চন্দ্র বেঁচে থাকতে তার অর্ধাঙ্গিনীর উপর একটা আচরও আসতে দেবে না। অসভ্য পুরুষ কোথাকার। নিজে রাক্ষসের মতো কামড়ে পারলে তাকে খেয়ে ফেলে। আবার বলে আঁচল লাগতে দিবে না। আঁচল লাগতে দেয়নি, কিন্তু ক্ষত চিহ্ন তো ঠিকই রেখে দিয়েছে। এই মেয়ে, কি হয়েছে? কোন দুনিয়ায় হারিয়ে গেলি আজব? আর এত রাতে গোসলি বা করতে গেলি কেন? আবার ঠান্ডা জ্বর বাঁধানোর জন্য নাকি? মেঘলা আহমেদের কথায় হুঁশ ফিল রোদের। সে চমকে উঠছে দ্রুত, মাথা নেড়ে এলোমেলো ভাবে বলে উঠল, অনেকটা সময় বোরকার হিজাব পরে থাকার কারণে মাথা ব্যথা করছিল প্রচুর, তাই গোসল করেছি আম্মু। তাহলে চুল ভালো করে না শুকিয়ে ওভাবে ওড়না পেঁচিয়েছিস কেন? চুল শুকিয়ে গেছে তো, আর রাতে গোসল করার কারণে একটু শীত শীত লাগছে, তাই ওড়নাটা জড়িয়েছি। এতটুকু বলে রোদ তাড়াহুড়ো করে হেয়ার ড্রায়ার হাতে তুলে নিয়ে ঘুরে চলল এটা রাখার জন্য। এটা রাখার তো অজুহাত মাত্র। আসল কথা হলো সে তার মায়ের সামনে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি বোধ করছে। যদি তার চোখ মুখে দেখে বানর কথাগুলো ধরে ফেলেন তিনি। তবে মেঘলা আহমেদ কি বুঝলেন কে জানে। তিনি আর এই নিয়ে কোনো প্রশ্নই করলেন না। আগের কথা জের ধরেই বলে উঠলেন, তোকে যেটা বলতে এসেছিলাম, তুই কি ছেলেটাকে বারণ করিস না এতগুলো কেনাকাটা যেন না করে? রোদ ড্রেসিং টেবিলে ড্রয়ার খুলতে খুলতে অসহায় কণ্ঠে প্রত্যুত্তর করল, আমার বারণ শুনলে তো বলবো, বারণ করতে গেলে উল্টো চোখ পাকিয়ে থাকে আমার দিকে তাকায়, তো কি করব আমি? মেয়ের কথা শুনে মেঘলা আহমেদ আর কোনো প্রশ্ন করলেন না। তিনি তো চেনেন ছেলেটাকে। রোদের কথা যে মানবে না সেটাও বুঝতে পেরেছেন। তাই তো তিনি আর নিয়ে কথা না বাড়িয়ে শুধু বললেন, আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, আবার যেন ওই বিড়াল কুকুরের কার্টুন নিয়ে পড়ে থাকিস না। বলতে বলতেই উনি চলে গেলেন। মেঘলা আহমেদ চলে যেতে রোদ যেন হাঁপ ছেড়ে বাঁচল। তাড়াতাড়ি গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ঝটপট গলা পেঁচানো ওড়নাটা খুলে ফেল। তার গলা জ্বলছে, মনে হচ্ছে ওড়নাটা পেঁচানোর জন্য আরো বেশি করে জ্বলে উঠেছে। রোদ বড় বড় কদম ফেলে চন্দ্রের দেওয়া অয়েনমেন্ট খুঁজতে খুঁজতে পিড়পিড় করল। অসভ্য লোক একটা, একদম জ্বালিয়ে দিচ্ছে আমায়। প্রধান বাড়ি। হালকা ভেজা চুল, ব্ল্যাক টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজারে মোড়া চন্দ্র এসে দাঁড়ালো জাহিদ প্রধানের কক্ষের দরজার সামনে। কয়েক সেকেন্ড থম মেরে থেকে দরজা নক করল। বাবা, আসবো? হঠাৎ নিজের কক্ষের সামনে ছেলের কণ্ঠ শুনে জাহিদ প্রধান খানিকটা বিস্মিত হলেন বটে, তবে মুখের অভিব্যক্তিতে তার কোনো ছিটে ফোঁটাও ফুটতে দিলেন না। আসো। অনুমতি মিলতে চন্দ্র ভারী পায়ে ভেতরে প্রবেশ করে নির্দ্বিধায় গিয়ে কক্ষের থাকা সিঙ্গেল সোফাটিতে বসে পড়ল। মাথাযুক্ত গম্ভীর জাহিদ প্রধান ফাইল থেকে মুখ তুলে এক পলক তাকালো চন্দ্রের দিকে, তারপর আবারও নিজের কাজে মনোনিবেশ করতেই ততক্ষণে ভেসে এলো চন্দ্রের কণ্ঠস্বর, কাজ রাখো বাবা, দরকারি কথা আছে। জাহিদ প্রধান আবারও তাকালো চন্দ্রের দিকে। ছেলের মুখের গাম্ভীর্য দেখে তিনি জাহিদ প্রধানের বুঝতে বাকি রইল না কিছু একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে এসেছে ছেলে। তাই তিনিও আর কথা না বাড়িয়ে ফাইল বন্ধ করে চন্দ্রের দিকে ফিরে বসলেন। বলো কি বলবে? চন্দ্র কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ বলতে শুরু করলো, তোমাদের বৌমাকে সত্যি বড় পরিসর অনুষ্ঠান করে উঠে আনবে? হ্যাঁ, সেটা তো তুমি জানোই। তাহলে এখন কেন এই প্রশ্ন আবার? জানি বলে তো জিজ্ঞেস করতে হচ্ছে। না জানলে তো এতদিনে আমার বউ আমার বাড়িতেই থাকতো। যাই হোক, এখন যেটা বলতে এসেছি সেটা হলো আমি চাইছি আগামীকালই আঙ্কেলের সাথে কথা বলে অনুষ্ঠানের ডেট ফিক্স করে আসতে। রোজ যেহেতু পুরোপুরি সুস্থ, তাহলে আমি লেট করতে চাচ্ছি না। চন্দ্রের কথায় জাহিদ প্রধান যেন কিছুটা বিরক্তি হলেন বচে। ওনার কপালে গুটি কয়েক ভাঁজও ফেলে। সবে তো মেয়েটার সুস্থতার খবর জানলাম, মাত্র 2-3 দিন হলো। একটু ধৈর্য ধরো, আর কয়েকদিন যাক, তারপর না হয় রোদেনের সাথে কথা বলি। ইম্পসিবল, আর কয়েকদিন অপেক্ষা করা সম্ভব নয় আমার পক্ষে। আর ধৈর্য, তার বাদ ভেঙে চুরে ভেসে গেছে সেই কবে। এখন আর ধৈর্যের বাণী শুনিও না তো বাবা, যা বলেছি তাই করো। আর তোমাদের এত সমস্যা হলে আমি আগামীকাল গিয়ে ওকে নিয়ে আসবো এই বাড়িতে।
তখন তোমরা কয়েকদিন পর কেন, কয়েক মাস পর অনুষ্ঠান করলেও আমার কোনো প্রবলেম নেই। ছেলের এমন নির্লজ্জ কথার বানে হতভম্ব জাহিদ প্রধান চোখ বড় বড় করে তাকিয়ে আছে চন্দ্রের মুখের দিকে। এদিকে সদ্য এসে দরজা দাঁড়ানো চন্দ্রপ্রভা বেগমেরও একই অবস্থা। তিনিও বিস্ময় মুখ হা করে কেমন ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইলেন চন্দ্রের দিকে। তাদের এমন রিয়াক্ট দেখে চন্দ্র যেন আরো বেশি অধৈর্য হলো। সত্যি বিরক্ত তো আছে। চোখ ঘুরিয়ে আরো একবার তাদের মুখের দিকে তাকায়। উফ মা, তোমরা কি অষ্টম আশ্চর্য কিছু দেখতে পাচ্ছ নাকি আমার চেহারায়? আজব এইভাবে তাকিয়েছো কেন? কিছু বলবে নাকি আমি আমার মতো তোমাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে ধরে নেব? এবার যেন জাহিদ প্রধানেরও ধৈর্যের বাঁধ ভেঙে পড়েছে। অতিষ্ঠ তিনি রাগে চোখ মুখ কুচকে তাকালো গা ছাড়া ভাবে বসে থাকা চন্দ্রের মুখ সুশ্রী মুখায়বের দিকে। এই ছেলে কি বলছো এসব তুমি? লজ্জা টজ্জা কি আজকে ঘুরতে গিয়ে ডোনেট করে দিয়ে এসেছো নাকি? হ্যাঁ, একটু তো ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখো। তোমার বাবা মা আমরা, আর তুমি কি না তোমার বাবা মা আমরা, আর তুমি কি না আমাদের সামনে এমন নির্লজ্জের মতো? তোমরা যা ভাবার ভেবে নিতে পারো, এখন আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও, চলে যাই। আই এম ভেরি টায়ার্ড। মগের মূল্য পেয়েছো নাকি তুমি যে এখন বললে আর হুট করে গিয়ে ডেট ফিক্স করে আসবো? সব কিছু একটা নিয়মের মধ্যে হয়, একটা সময় লাগে, পরিস্থিতি বুঝতে হয়। হুট করে গেলেই সব হয়ে যায় নাকি? তাছাড়া আত্মীয় স্বজন আছে, দুইটা পরিবার, সম্মান, ইজ্জত সব কিছু জড়িয়ে আছে এখানে। আর তুমি যে আগে বিয়ে করে বসে আছো সেটা তো আর কেউ জানে না। সেটা অন্তত একটু মাথায় রাখো। হ্যাঁ রে বাবা, তোর আব্বু কিন্তু খারাপ বলেনি, একটু প্রভা বেগমের কথা শেষ করার আগেই চন্দ্র কেমন থমথমে কণ্ঠে বলে উঠছে। উফ মা, আত্মীয় স্বজন আর তোমাদের মান সম্মানের কথা চিন্তা করেছে বলেই তো রোদ আহমেদ ভেলে আছে এখনো। তবু তোমাদের এত কেন প্রবলেম বুঝতে পারছি না। এই 3 মাস ধরে তোমরা কি করেছ? এতগুলো দিনকে যথেষ্ট ছিল না নিয়ম কারণের পরিস্থিতি ঠিক করার জন্য? এত কিছু আমি শুনতে চাই না। আগামীকাল সকাল 7টায় যেন তোমাদের ওই বাড়িতে যেতে দেখি। দ্যাটস ইট। কথা শেষ করে আর এক মুহূর্ত দেরি না করে চন্দ্র রাগে ফুসফুস করতে করতে হন হন করে রুম ত্যাগ করল। এদিকে ছেলের যাওয়ার দিকে থমথমে মুখে তাকিয়ে রইল দুজনে। পরদিন সময় সকাল 7টা। নিত্যদিনের মতো আজও রোদের বাড়ির সব কাজকর্ম নিয়ম মাফিক চলছে। এই সময়টা ছেলে মেয়ে আর রেদন আহমেদ অফিসে যাবেন। বিধায় মেঘলা আহমেদ কিচেনে আমিনাকে সঙ্গে নিয়েই ঝটপট নাস্তা তৈরি করছে। রেদন আহমেদ এক্সারসাইজ করে কিছু সময় আগে ফিরেছে, ফ্রেশ হতে গেছে। আর মেঘ নাস্তা করছে একা একা, কেননা তার কোচিং ক্লাসে আছে 8টা থেকে, তাই তাকে একাই নাস্তা করতে হচ্ছে। রোদ অলস ভঙ্গিমায় মাত্রই এসে বসেছে ড্রয়িং রুমে। মেঘলা আহমেদের ডাকাডাকি শুনে তার সাদের ঘুম পরে পরে পাঠিয়ে উঠে আসতে হয়েছে। বিদায় এখনো ঘুমের রেশ রয়ে গেছে তার চোখে। চন্দ্রের ফোন কলের অত্যাচার আজকে 2 ঘন্টা ঘুমাতে পারেনি বেচারি, তাই তো চোখ থেকে ঘুম বাবাজিকে ঠেলে ঠুলে সরাতেও পারছে না। রোজ সোফায় বসে কুশন জড়িয়ে যেই না আবারও শুয়ে পড়তেই চাপে, অমনি জোরসে কলিং বেল বেজে ওঠার শব্দ চমকে উঠল সে। ততক্ষণে সোজা হয়ে বসে পড়লো আবারও। রোদ খুব ভালো করে জানে এক্ষুনি তার মা জননীর উচ্চস্বরে ডেকে উঠবে। রোদ, গিয়ে দেখ তো কে এসেছে, গিয়ে দরজাটা খুলে দিয়ে আয়। হলো তাই। তখন সত্যি সত্যি মেঘলা আমাদের কণ্ঠস্বর একই কথা ভেসে আসলো বেচারে। তাই আর কি করার আছে? তার সাধ্য আছে নাকি রমণী মাতার আদেশ প্রত্যাহার করার? রোদ চোখ জ্বলে ভালো করে কুচলে এলোমেলো কদম ফেলে এগিয়ে গেল দরজার দিকে। হোল্ডে চোখ রাতেই জাহিদ প্রধানের মুখশ্রী ভেসে উঠল তার সামনে। মামাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রোদ আর দেরি না করে ঝটপটি দরজা খুলে দিল। দরজার সামনে জাহিদ প্রধানের সাথে জিয়াদ প্রধানকেও দাঁড়িয়ে থাকতে দেখে রোদ অবাক না হয়ে চোখ পিটপিট করে তাকালো তাদের দিকে। হামু, কেমন আছো? জাহিদ প্রধানের প্রশ্ন শুনে রোদ থতমত খেয়ে জাহিদ প্রধানের দিকে তাকে হালকা হেসে প্রত্যুত্তর করলো। আলহামদুলিল্লাহ ভালো আছি মামা, আপনারা কেমন আছেন? কেমন না থাকবো আম্মুজান? কারো বাড়িতে যদি ভদ্রলোকের মুখোশ পরে অভদ্র রকচটা একটা ছেলে থাকে, তার আর কিসের ভালো আবার? দেখলে না, সকাল সকাল আরামের ঘুম হারাম করে বোনের বাড়ির দরজায় এনে দাঁড় করে দিয়েছে। তাহলে ভাবো কেমন ভালো আছে মামারা। বলে জাহিদ প্রধান দীর্ঘশ্বাস পেল। এদিকে ওনার কথা শুনে রোদ পড়ে গেছে কনফিউশনে। সে কি মামার দুঃখে দুঃখী হয়ে সান্ত্বনা দেবে, নাকি নিজেদের বাড়িতে আসার জন্য খুশি হবে? বুঝতে পারছে না বেচারে, কেমন হ্যাবলার মতো তাকে রইল শুধু। উফ ভাইয়া, কিশোর করলেন এসব? দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিতরে গিয়ে বসেও তো আপনার আম্মাজানের সাথে মনের দুঃখ শেয়ার করতে পারবেন নাকি?
বলে একটু থামলেন জিহাদ প্রধান। তারপরেই রোদের দিকে তাকে আবারও বলল, আম্মু জায়গা দে তো আমাকে, ভিতরে গিয়ে বসে আগে। আসতে না আসতেই ছেলের নামে গিবতের ঝুলি নিয়ে বসেছে। পরের কথাটি অবশ্য ফিরফির করে বলেছেন তিনি। জিহাদ প্রধানের কথা শুনে রোদ নিজের ভাবনা জগৎ থেকে বেরিয়ে এসে একপাশে দাঁড়াতে দাঁড়াতে তাদের কিছু বলতেই যাবে, তখনই মেঘলা আহমেদের কণ্ঠস্বর ফেসে এলো। এই মেয়ে, এত সময় দরজায় দাঁড়িয়ে কার সাথে কথা বলিস? কে এসেছে? রোদ মেঘলা আহমেদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে জিহাদ প্রধান ভেতরে ঢুকতে ঢুকতেই বলল, এই সাত সকালে আর কে আসবে? তোর ভাইরা সারা। জিহাদ প্রধানের কণ্ঠ শুনে কিচেন থেকে তড়িঘড়ি করে বেরিয়ে এলো মেঘলা আহমেদ। সামনে দুই ভাইকে একসাথে দেখে তার চোখে মুখে বিস্ময়ের সাথে খুশির ছাপ ফুঁচে উঠল। ভাই, এই সময় হঠাৎ তোমরা? খুশিতে কত কত কঞ্চে বলতে লাগলো ভাইদের দিকে এগিয়ে এলেন তিনি। জাহিদ প্রধান ততক্ষণে সোফার দিকে এগিয়ে যাচ্ছিল। মেঘলা আহমেদের প্রশ্ন শুনে তার দিকে তাকিয়ে ফিরে তাকান। হঠাৎ এসেছে কি সাধে? তোদের আদরের বড় ছেলে মাথায় বন্দুক ঠেকে পাঠিয়েছে এই সকালে। ফোন করে বলার সময়টুকু দিল তো বলে কই আসতাম। কেন ভাইয়া, কিছু কি হয়েছে? অফিসের কোনো সমস্যা হয়েছে নাকি? বোনকে এভাবে চিন্তিত হতে দেখে জিহাদ প্রধান এবার আর চুপ থাকা সম্ভবই হলো না। জাহিদ প্রধানের প্রশ্নের জবাব দেওয়ার আগে জিহাদ প্রধান চোখ মুখ কুচকে মেঘলা আহমেদকে উদ্দেশ্য করে বলে উঠল, উফ মেঘলা, এমন কিছু হয়নি, তোকে এত হাইপার হতে হবে না। বোন আমার, কেন এসেছি সেটা জানবি কিছু সময় পর। এখন গিয়ে নিশ্চিন্ত মনে আমাদের জন্য নাস্তা রেডি কর যা। খিদের চোটে পেটে ইঁদুর দৌড়াচ্ছে আমার। তারপর আবারও রোদকে ডেকে বলে উঠল, আম্মু জান, মামাদের জন্য ঠান্ডা পানি নিয়ে এসো তাড়াতাড়ি। তোমার বড় মামার মাথা গরম হয়ে আছে, ঠান্ডা পানি পেটে গিয়ে পড়লে হয়তো মাথা কিছুটা ঠান্ডা হলেও হতে পারে। রোদের কি হয়েছে রে জারিন? এভাবে ওয়াশরুমে দৌড়াদৌড়ি করছে কেন? পেট খারাপ নাকি? আরে না, পেট ভালোই আছে, মাথা খারাপ হচ্ছে মাথা। এই জন্য মাথায় পানি দিতে ওয়াশরুম দৌড়াচ্ছে বারবার, আর সাথে আমাকেও দৌড়াতে হচ্ছে। কি বলছিস? কথার আগামাথা কিছুই বুঝলাম না। বিষয়টা খুলে বলতো, কি হয়েছে? এসে পর থেকে এই 1 ঘন্টায় 3-4 বার ওয়াশরুম এড়িয়ে আসতে দেখলাম, শুধু মাথায় পানি দেওয়ার জন্যই। এত অসুস্থতা নিয়ে তাহলে কলেজে থাকার দরকার কি? বাড়িতে চলে যাক, এখনও তো ক্লাস শুরুই হয়নি। আরে না, বাড়িতে যাবে না। আর এই অসুস্থতা নিয়ে বাড়িতে গেলে অসুস্থতা আরও বেড়ে যাবে, আমি 100% শিওর। কনফিডেন্সের লেভেল এত হাই করে জারিনকে কথা বলতে দেখে লাবিবার ভ্রু কুচকে গেল, কিছুটা বিরক্ত হলে যেন। এটা আবার কেমন কথা বলছিস? বাড়িতে গেলে আবার অসুস্থতা বাড়ে নাকি? আজব, কি হয়েছে? এত হেয়ালি না করে তাড়াতাড়ি বল। জারিন ঘাড় ঘুরিয়ে লাবিবার বিরক্ত মুখের দিকে তাকালো। তার বিরক্তির মাত্রা আরও বাড়িয়ে দেওয়ার পায়তারা করে রয়ে শুয়ে ধীরে সুস্থে বলল, কুল ম্যাডাম, কুল। আপনি দয়া করে এত উত্তেজিত হবেন না। বলছি আমি, শুনুন তবে। আসলে তোমার ফ্রেন্ডের বাড়িতে আজকে সকাল সকাল অধিবেশন বসেছে, তাহার ফুলসজ্জার ডেট ফিক্সড হওয়া নিয়ে। তাই তোমাদের ভিতরানি বাড়ি থেকে এক প্রকার পালিয়েই চলে এসেছে কলেজে। আর আসার পর কি হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন। আপনার মনে আর কোনো প্রশ্ন থাকলে করে ফেলুন ম্যাডাম, আমি নিশ্চয়ই আমার সর্বোচ্চ দিয়ে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। জারিন এমন ঢং করে কথা বলে লাবিবার রেগে যাওয়ার কথা থাকলেও তেমন কিছুই হলো না। উল্টো মেয়েটা অতিরিক্ত খুশিতে উত্তেজিত হয়ে কিছুটা জোরে চিৎকার করে বলে উঠল, ইয়াহু! রোদের ফুল এতটুকুই থেমে যেতে হলো তাকে, কেননা পাবলিক প্লেসে রোদের মান সম্মান বিলিয়ে দেওয়ার আগে জারিন ততক্ষণে তার উত্তেজনার লাগাম টেনে ধরে। শকচুন্নি, একটু আস্তে কথা বলতে পারিস না? আর একটু হলে তো রোদের মানসম্মান নিয়ে এতক্ষণে ফুটবল ম্যাচের আসর বসে যেত। বাপ রে বাপ, গলা তো নয় যেন 1000 ওয়াটের ডিজে বক্স। এভাবে ওর মুখ চেপে ধরে আছিস কেন জারিন? উত্তর প্রশ্নটি করে রোদ ফিকুচকে তাকিয়ে দিল একজনের উপর আরেকজন হুমড়ি খেয়ে পড়া দৃশ্যটা দিকে। এইদিকে জারিন রোদের কণ্ঠ শোনা মাত্র লাবিবার মুখ ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বিযুক্তি নিয়ে বলে উঠল, এই শাকচুন্নি আমার ভাইয়ের বধূ আর মান সম্মানের ইয়াক্কা বুলবুল করে দিচ্ছিল আর একটু হলেই। এখন আমি একমাত্র ননদিনীর সামনে উপস্থিত থাকতে এটা কি আর সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। আমি সামনে থাকবো আর এই মেয়ে কিনা আমার বধূয়া। নিজের কথা শেষ করার আগে রোদের কণ্ঠ শুনে থেমে গেল জারিন। 2টা মাইক ভাড়া করে এনে দেই তোদের, তাহলেই না তোদের এই উদারতার গল্প সবাই ভালো করে শুনতে পারবে, তাই না?
আর না হলে ভার্সিটি এরিয়ায় যে মসজিদটা আছে না, তোরা বরং ওখানে গিয়ে মসজিদের মাইক দিয়ে বলে আয়। তখন পুরো এলাকার মানুষ শুনতে পারবে তোর আর তোর ভাইয়ের বধূ আর মান সম্মান বাঁচানোর কাহিনীটা। এখানে তো মাত্র 15-20 জন আছে, মাত্র একজন মানুষ জানলে ব্যাপারটা তো আর তোর মান সম্মানই লাগবে, তাই না? রোদের তিরস্কার মিশ্রিত ভাষণ, সামনে দাঁড়িয়ে থাকা দুই বালিকা কাচুমাচু মুখে গিলে যাচ্ছে। প্রশ্নের উত্তর দেওয়ার সাহসটুকু আর করল না। তারা যেন নিজেদের ভুল বুঝতে পেরেছে, সেটা তাদের মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে। তবে রোদ না অপেক্ষা করছে তাদের উত্তর শোনার, আর না করছে তাদের অনুতপ্ত দৃষ্টির তোয়াক্কা। নিজের কথা শেষ করে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রাগে হনহনিয়ে চলে গেল তাদের রেখেই। রোদ তাদের সীমা দৃষ্টির আড়ালে চলে যেতে দুজনে একে অপরের দিকে তাকিয়ে হঠাৎ করে হু হা করে হেসে উঠল। যদিও তাদের হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না, আশেপাশের স্টুডেন্টদের বাঁকা দৃষ্টির কবলে পড়ে থেমে যেতে হলো।